এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস নিউজ ব্রট ইউ বাই গোদাবরী কমোডিটিজ লিমিটেড। নমস্কার, সুপ্রভাত। এক্সপ্রেস নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি ফাল্গুনী, শুরু করছি এক্সপ্রেস নিউজ। এবার উচ্চ মাধ্যমিকে দারিদ্রতাকে হার মানিয়ে রাজ্যের দ্বিতীয় সবজি বিক্রেতার ছেলে তুষার দেবনাথ। তাই এই সাফল্যে খুশির হাওয়া গোটা কোচবিহারে। মাধ্যমিকে সেভাবে সাড়া ফেলতে না পারলেও উচ্চ মাধ্যমিকে সেরা ছাপ রাখল কোচবিহারের তুষার দেবনাথ। উচ্চ মাধ্যমিকে রাজ্যের দ্বিতীয় তথা উত্তরবঙ্গের মধ্যে সেরা শিরোপা ছিনিয়ে নিয়েছে তুফানগঞ্জ মহকুমার বক্সিরহাট হাই স্কুলের তুষার। সে 496 নম্বর পেয়ে মেধা তালিকায় রাজ্যের দ্বিতীয় স্থান দখল করেছে। আশা করতে পারি ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যেই থাকবে। সেখানে সেকেন্ড হয়ে গেল, শুনেছি আমরা। ও মাধ্যমিকেও একটা র‍্যাঙ্ক করেছিল, মাধ্যমিক সেক্ষেত্রে পর দুবার। কেমন লাগছে? ভালো লাগছে। মাধ্যমিক 9 হয়েছে। তুষারের বাবা তপন দেবনাথ পেশায় সবজি বিক্রেতা, মা অঞ্জনা দেবনাথ গৃহবধূ। দরিদ্র পরিবারের ছেলে তুষার। পরিবারের নুন আনতে পান্তা ফুরনোর মতন দশা। টিনের ভাঙা বেড়ার ঘর, বৃষ্টি হলেই সেই ঘরে জল পড়ে। এই পরিস্থিতিতেও এমন রেজাল্ট সত্যি অনস্বীকার্য। আমরা বক্সিরহাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী প্রত্যেকে ভীষণই আনন্দিত। তুষার মাধ্যমিকে 9ম স্থান অধিকার করেছিল, আজকে উচ্চ মাধ্যমিকে 2য় স্থান অধিকার করে ও সারা ভারতবর্ষের বুকে আমাদের বক্সিরহাটের আমরা গর্বিত। আমরা চাই তুষার খুব ভালো জায়গায় যাক, ওর ইষ্টিত লক্ষ্যে পৌঁছাক, জীবনে ভালো মানুষ হোক, মহান মানুষ হোক। এই অঞ্চলের গর্ব হিসাবে যেভাবে আজকে রাজ্যের কাছে ও নিজের বক্সিরহাটের মুখকে উজ্জ্বল করেছে, সারা জীবন ধরে ও একইভাবে বক্সিরহাটের মুখ উজ্জ্বল করে রাখবে। সবাই মিলে, আমাদের পরিচালন সমিতির সভাপতি আছেন, সবাই মিলে আমরা যেভাবে তুষারের পাশে এতদিন ছিলাম, আমরা আগামী দিনে থাকবো। ওর ভবিষ্যৎ জীবনে ওর লক্ষ্যে পৌঁছানোর জন্য যত প্রতিবন্ধকতা থাকুক, আমরা সবাই মিলে সেই প্রতিবন্ধকতা কাটিয়ে পরিষ্কৃত লক্ষ্যে যাতে পৌঁছায় সেই ব্যবস্থা করব। আমরা সবসময় পাশে থাকব। এদিকে সংবাদ মাধ্যমের সামনে তুষার দেবনাথ জানায়, ঠিক ঘড়ি ধরে পড়েনি তুষার। দিনে প্রায় 5-6 ঘন্টায় পড়েছে সে। তারপরেও এরকম সুন্দর রেজাল্ট করেছে তুষার। আরও জানাই, আগামী দিনে জ্যোতির্বিজ্ঞানী হওয়ার ইচ্ছে রেখেছে সে। আপাতত সেইভাবেই প্রস্তুতি শুরু করেছে তুষার। স্বপ্নের আকাশে উঠতে চায় তুষার। পাশে দরকার সমাজের, সরকারের এবং আমাদের সকলের। কারণ এমন সোনার ছেলেরাই তো আগামী দিনের ভবিষ্যৎ গড়ে তুলবে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। সূর্যমুখী চাষ মেটাচ্ছে ভোজ্য তেলের চাহিদা। ঝাড়গ্রামের সাঁকরাইলের একাধিক এলাকায় প্রথমবার সূর্যমুখী চাষেই মিলেছে বড়সড় সাফল্য। অন্যান্য ফসল চাষ করতে যে পরিমাণ শ্রম আর অর্থ বিনিয়োগ হয়, তার চেয়ে সূর্যমুখী চাষ সহজ ও লাভজনক। বিগত দিনে এই পতিত জমিগুলিতে কৃষকরা চাষ করতেন আলু, বেগুন সহ বিভিন্ন ফসল। তবে এবার চাষে একটু ভিন্নতা এনেছেন তারা। সূর্যমুখী ফুলের চাষ শুরু করেছেন তারা। কিন্তু হঠাৎ সূর্যমুখী ফুলের চাষ কেন? কৃষকরা জানিয়েছেন, ধান চাষ করলে এলাকায় দাঁতাল হাতির তাণ্ডবে চাষের প্রচুর ক্ষয়ক্ষতি হয়। তবে সেই ক্ষতির সম্ভাবনা সূর্যমুখী চাষে নেই। সর্বোপরি এই চাষের ফলে ভোজ্য তেলের চাহিদাও মিটছে। সূর্যমুখী চাষের যা দেখলাম, অধিক ফলনও আছে এবং লাভও প্রচুর। তাতে আমরা এই সূর্যমুখী চাষটা বেছে নিলাম। তো এখানে হাতি আসলেও সূর্যমুখীর বাগানে হাতি ঢোকে না। ওই ধান চাষে দিয়ে আর অন্য সবজির উপর দিয়ে চলে যায়, আর সূর্যমুখী দেখলেই ওখানে হাতি যায় না। একদিকে দিগন্ত জুড়ে জমির পর জমিতে সূর্যমুখী ফুলের নয়নাভিরাম সৌন্দর্য, অন্যদিকে এই চাষ থেকে লক্ষ্মী লাভে স্বভাবতই খুশি কৃষকরা। তার উপর খুব বেশি পরিশ্রমও করতে হয় না এই চাষে। বাজারেও এই ফুলের বীজ থেকে তৈরি তেলের চাহিদা ও দাম পাওয়া যায় ভালোই। সূর্যমুখী চাষের পাশাপাশি আলু, বাদাম আরও 2-3 রকমের সাথী ফসলও চাষ করছেন তারা। এক কথায় জমিতে একের ভেতর আরও কয়েকটি ফসলের আবাদ করা হচ্ছে। ফলে হাতির হান্নার কারণে ধান চাষে যে ক্ষতি হয়েছিল, তা সূর্যমুখী চাষ করে অনেকটাই পোষানো গেছে বলেও জানিয়েছেন কৃষকরা। লাভ তো আছে। সূর্যমুখী তোমার এই তেলের দাম ধরো এই 200 টাকা লিটার,
যদি কমসে কম বিঘায় তোমার আসে তাহলে তো হবে, লাভটাই হবে। সূর্যমুখী তো খেতে পারেনি ওরা, তার জন্য ধান তো মেড়ে চটে মানে শুঁড়ের মধ্যে সব কিছু করে দেয় ওরা, তার জন্য সূর্যমুখী চাষ করা হয়। সূর্যমুখী ফুলের বীজ থেকে তৈরি তেল বাজারের অন্যান্য তেলের চেয়ে ভালো মানের ও কোলেস্টেরল মুক্ত, আর এর পুষ্টিগত গুণ অনেক বেশি, ফলে সূর্যমুখীর তেলের দামও বেশি। বাণিজ্যিকভাবে সূর্যমুখীর আবাদ বাড়াতে কৃষকদের নানা ধরনের পরামর্শ ও সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। আর্থিক যেমন উপার্জন হবে সেমন তেলের চাহিদাও মিটবে। তার জন্য আজকে মানুষ আমরা বলেছি যে সবাই সূর্যমুখী চাষ, বাদাম চাষ এবং সূর্যমুখী ফুলের চাষ করুন, দিলে আমার ভোজ্য তেলের চাহিদা মিটবে। তার জন্য আমি কৃষক থেকে কিছু মানুষকে দিয়েছি বীজ। সহায়তা পেয়ে ও ভালো লাভের মুখ দেখে কৃষকরাও চাষ করতে আগ্রহী হচ্ছেন। বর্তমানে ব্যাপক হারে সাড়া পাওয়া যাচ্ছে এই চাষে, তাই কৃষকরা আগামীতে জেলা জুড়ে অন্যান্য ফসলের সঙ্গে সূর্যমুখী চাষে আগ্রহী হবেন বলে মনে করছেন সকলেই। ঝাড়গ্রাম থেকে শঙ্কর বারিকের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। আলিপুরদুয়ার থেকে হাসিমারা বায়ুসেনা ছাউনিতে পৌঁছে গেল এক তরুণ। বায়ুসেনার নজরে সন্দেহজনকভাবে ধরা পড়ার পর শুরু হয় জেরা, সে নিয়ে তদন্তে নেমেছে পুলিশ ও সেনা। আলিপুরদুয়ার থেকে হাসিমারা বায়ুসেনা ছাউনিতে পৌঁছে গেল এক তরুণ, নাম সুজিত ঘোষ ওরফে বাটুল। তরুণের বয়স 22 বছর। তবে বায়ুসেনার নজরে সন্দেহজনকভাবে ধরা পড়ার পর শুরু হয় জেরা। গেছে হোটেলে, এক লোকে নিয়ে গেছে হোটেলে, 2 দিন 3 দিন কাজ করে চলে গেছে। পরে এই যে ফোন আসলো, ফোন আসলে পরে এই যে ফোন ধরলাম, সকালবেলা উঠতে হাত পাও কাঁপা ডাইকে নিল ওরা, এমনি সারাদিন গেল। নয় এইগুলো বলতে পারবো গো, আমরা তো কাছেও ছিলাম না, জানিও না। খাইছে বোধহয় নিশা জাতীয় জিনিস, খায়া টায়া বসে রয়েছে। এমনিও লোকে ডাকে নেয়, সুপারি টুপারি পারে গাছের ডাল টাল ছাড়া এরকম। কই থেকে কি এর থেকে কি হয়েছে আর এর থেকে বেশি বলতে পারবো না। সেনা ছাউনিতে ডেকে পাঠানো হয় পরিবারের সদস্যদেরও। তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করেন তার বাবা জ্ঞানেন্দ্র ঘোষকে। তিনি সাফ জানিয়ে দেন কিছুই জানেন না। তরুণের পরিবারের দাবি, নিমতি এলাকায় একটি দোকানে সে কাজ করতে গিয়েছিল। এসব কিছু জানা বলে না, এসবের মাথা নাই, বাড়িতে মাথা নাই, কারে কি ডাকবো ওটা ভাবা ভুল হবে। আমি যা জানি ওই সমস্ত নলেজ নাই, মনে হয় নলেজ নাই। তোর চিন্তা একটা যে অমানুষ হয়ে গেছে ছেলেটা, আমি চেষ্টা করলাম সারা জীবন, পারলাম না, আমি ব্যর্থ। তবে প্রশ্ন উঠছে সেখান থেকে সে সেনা ছাউনিতে পৌঁছালো কিভাবে, কি উদ্দেশ্য ছিল তার সেখানে যাওয়ার। এত কড়া নিরাপত্তা বেষ্টনী ভেদ করে সেনা ছাউনিতে প্রবেশ নিছক ভুল নাকি পরিকল্পিত কিছু। শেষ পর্যন্ত বায়ুসেনা কর্তারা তরুণকে পুলিশের হাতে তুলে দেয়। এরপর তদন্তে নেমেছে পুলিশ এবং সেনা কর্তারা। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস নিউজে এখন নিয়ে নেব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ। বেস্ট কমপ্লিমেন্টস, গোদাবরী কমোডিটিজ লিমিটেড, coal mining, coal trading, coal imports, coal logistics. Godavari Commodities Limited, address 18 NS Road, 2nd floor, Kolkata 700001, West Bengal. Contact number 913322426134. Godavari Commodities Limited. ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ। গ্রন্থাগার মন্ত্রী নিজের কেন্দ্রেই কর্মীর অভাবে বন্ধের মুখে পাঠাগার। চরম সমস্যায় বইপ্রেমীরা, বৃষ্টির জলে নষ্ট হচ্ছে লক্ষ লক্ষ টাকার বই। বিডিও থেকে মন্ত্রী জানানো হয়েছে সকলকেই, কিন্তু শুধুমাত্র মিলেছে আশ্বাস, হয়নি কোনো কাজ, বলছেন সেই গ্রন্থাগারেরই অস্থায়ী কর্মীরা। সকলের মধ্যে জ্ঞান ও শিক্ষার প্রসারের সুযোগ তৈরি করা এবং বই ও পাঠ্য সামগ্রীর সংগ্রহকে সার্বজনীন করার লক্ষ্যে 1836 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ভারতবর্ষের প্রথম গ্রন্থাগার ক্যালকাটা পাবলিক লাইব্রেরি। এরপর দেশের বিভিন্ন প্রান্তে ধীরে ধীরে তৈরি হতে থাকে গ্রন্থাগার।
পূর্ব বর্ধমানের মেমারি 2 ব্লকের বিভিন্ন এলাকায় শিক্ষার প্রসার ঘটাতে আজ থেকে প্রায় 70 বছর আগে অর্থাৎ 1362 বঙ্গাব্দে মেমারি 2 ব্লকের বড় পলাশন 2 পঞ্চায়েতের পাশেই তৈরি করা হয় বড় পলাশন নেতাজি পাঠাগার। এই পাঠাগারে একটা সময় বই পড়তে পাঠক পাঠিকাদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। বর্তমানে লাইব্রেরিটি ঠিকমতো খোলা না থাকায় পাঠকের সংখ্যা শূন্য। বছর কয়েক আগেও এই পাঠাগারে বসে বই পড়া যেত, কিন্তু বর্তমানে এই পাঠাগারের এতটাই ভগ্নদশা যে এখানে কাজ করতে ভয় পান কর্মীরা। ছাদের চাঙড় খসে পড়ছে জল, ভেন্টিলেটর দিয়ে ঢুকছে সাপ, জায়গায় জায়গায় বাসা বেঁধেছে উইপোকা। এখানে শেষ নয়, বৃষ্টির জলে স্যাঁতস্যাঁতে মেঝেতে নষ্ট হচ্ছে লক্ষ লক্ষ টাকার বই। বিল না মেটানোয় ইতিমধ্যেই বিচ্ছিন্ন করা হয়েছে বিদ্যুৎ সংযোগ। দেওয়ালে ধরেছে ফাটল, ভ্যাপসা গন্ধে নিঃশ্বাস নিতে কষ্ট হয় বৃদ্ধ 2 অস্থায়ী কর্মীর। এত কিছুর পরেও বইকে ভালোবাসার কারণে প্রাণের ঝুঁকি নিয়ে যারা আগলে রেখেছেন পাঠাগারটিকে। গ্রন্থাগারটিকে সচ্ছলভাবে চালাতে আবেদন করা হয়েছে বিডিও থেকে গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সহ সকলকেই, কিন্তু শুধুই মিলেছে গালভরা আশ্বাস। লাইব্রেরিয়ান 3 বছর আগে রিটায়ার্ড হয়েছে এবং এখানে স্টাফ একটা লাইব্রেরিয়ান এবং একজন জেলে থাকেন, দুজনেই রিটায়ার্ড করেছেন। রিটায়ার্ড করার পরে আরো ভগ্নপ্রায় হয়ে যায়, বহু বই প্রায় 1000 খানেক বই পুড়িয়ে খেয়ে নেয় এবং পত্রপত্রিকা খেয়ে নেয়। ছাদ দিয়ে জল চুইয়ে পড়ে এবং যে কোনো মুহূর্তে ছাদ পড়ে যেতে পারে। হ্যাঁ, টপটপ করে জল পড়ে এবং কিছুদিন আগে একটা ডোমনাচিতে সাপ লাইটের উপর ছিল এবং আমার গায়ে এসে পড়ে এবং খুব সমস্যার মধ্যে আছি। লাইব্রেরির মধ্যে ঝাঁট দেওয়া যায় না, লাইব্রেরিতে কোনো আলমারি টালমারিগুলো এত সংখ্যক বই আছে, এই বইগুলো ভেতর থেকে কোনো কিছু বার করা যাচ্ছে না। আধিকারিকদের 2বার 3বার করে আমরা দরখাস্ত করছি, ইন্সপেকশন এসেছেন, দেখে গেছেন, কোনো কাজের কাজ কিছুই হয়নি। এটা ভগ্নদশা থেকে এই প্রতিষ্ঠানে কেউ আসতে চায় না। কে করবে, কে ভলান্টিয়ার সার্ভিস দেবে? আজ 2 বছর ধরে ভলান্টিয়ার সার্ভিস, ও আগে প্রথমে এখানে কাজ করেছিল, এখন আমরা ম্যানেজিং কমিটিতে এসে ওকে নিয়েছি, নেওয়ার পর তখন বলেছি সপ্তাহে 2 দিন খোলা রাখতে হবে তোমাকে। একটা প্রতিষ্ঠানকে মানুষের রুচিসম্মত বলে মানুষ মনে করছে না, তাই এখানে কেউ আসছে না। তবে বড় পলাশন 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান খুকুমণি দাস ও উপপ্রধান শেখ ইউসুফ আলীর দাবি বিষয়টি তাদের নজরে আছে। মন্ত্রীকে জানানো হয়েছে খুব শীঘ্রই এটি সংস্কার করা হবে। অনেক সদস্য ছিল, এখন কমে গেছে, কেন স্টার নেই, সেই জন্য বন্ধ হয়ে গেছে, ঠিকমতো খোলা হচ্ছে না। বইগুলো তো নষ্ট হচ্ছে জল পড়ে, এই জন্য কি আপনাদের যে আধিকারিক আছে তাদেরকে জানানো হয়েছে, মন্ত্রীকে জানানো হয়েছে? হ্যাঁ, জানানো হয়েছে, মন্ত্রী মশাইকে জানানো হয়েছে। কি বলেন? উনি বলেছেন খুব তাড়াতাড়ি ব্যবস্থা করবে। এই মুহূর্তে কোনো স্টাফ নেই, তো যিনি কাজ করতেন তিনি রিটায়ার পরেও স্বপন ব্যানার্জি বলে একজন ভদ্রলোক আছেন, তিনি মাঝে মাঝে আসেন। আর আমাদের এই ব্যাপারে মন্ত্রী মশাইকে জানানো হয়েছে, মন্ত্রী আশ্বাস দিয়েছেন তো খুব তাড়াতাড়ি ব্যবস্থা খোলার ব্যবস্থা হচ্ছে। এই পাঠাগারে বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রীদের বইয়ের পাশাপাশি রয়েছে নানা ধরনের গল্পের বই, নাটক, যাত্রা সহ বিভিন্ন ধরনের শিক্ষামূলক বই। তবে কি এত সমৃদ্ধ একটি পাঠাগার যত্নের অভাবে নষ্ট হয়ে যাবে? অনেক দিন কেটে গেল, তাই আশ্বাসে আর ভরসা রাখতে পারছেন না পাঠাগারের কর্মী থেকে গ্রামের বাসিন্দারা। পূর্ব বর্ধমান থেকে সঞ্জিত কুরের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। বাঁশের কাজে পড়েছে ভাটার টান, প্রায় বন্ধের মুখে বাঁশ শিল্প, তাই এই পেশার সঙ্গে যুক্ত শিল্পীদের মাথায় হাত। কাল্লা 2 নম্বর ব্লকের নিউ মধুবন এলাকা, এখানকার বেশ কিছু পরিবার বংশ পরম্পরায় বাঁশের কাজের সঙ্গে যুক্ত। কেউ কেউ 40 থেকে 50 বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত। বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বাঁশের কাজের জিনিসপত্র বিক্রি করেন তারা। কিন্তু বর্তমানে বাজারে প্লাস্টিকের জিনিসপত্রের কদর বেড়ে যাওয়াতে এই হাতের কাজের জিনিসের কদর অনেকটাই কমেছে। তেমন একটা বিক্রি হচ্ছে না বাঁশের তৈরি জিনিসপত্র। প্লাস্টিকের কুলোঝুড়ি ও আনুষঙ্গিক আরও নানান জিনিস কম দামে বাজার ছেয়ে যাওয়ায় বিক্রি কমেছে। ফলে কানলা নিউ মধুবন এলাকার বাসিন্দারা যারা বাঁশের কাজের সঙ্গে যুক্ত, তাদের নুন আনতে পান্তা ফুরোনোর অবস্থা। কোনো রকমে দিন গুজরান করছেন তাঁরা। এখন প্লাস্টিকের ব্যবসা চলছে, বাঁশে এখন ব্যবসা ভালো হচ্ছে না, মেলা বাজারে হলে হয়, না হলে হচ্ছে না। এই যে সংসার চলছে আপনাদের? চলছে সেটা। নানান দিকে প্লাস্টিকের কুলো তৈরি হচ্ছে, প্লাস্টিকের
বিড়ি ভাঁড়াগুলো তৈরি হচ্ছে, এইগুলোতে আমাদের বিড়ি ভাঁড়াগুলো যদি আমরা 50 টাকা বিক্রি করি, ওরা 30 টাকা বিক্রি করছে, তাহলে আমাদের ঘাটতি তো হবে। তো এই ক্ষেত্রে সংসার চালাতে কতটা অসুবিধা হচ্ছে এখন? অনেক, মানে যে জায়গায় ধরুন 1 কেজি চালের দাম হচ্ছে 60 টাকা, আমাকে নিশ্চয়ই 300 টাকা ইনকাম করতে হবে আমার মতন লক্ষ্যে, তবে বাড়িতে হয়তো 200 টাকার খরচা আছে। হতাশা গ্রাস করছে শিল্পীদের। তাদের মনে একটাই ভয়, হয়তো কোনো একদিন এই বাপ কাকার শিল্পকে বন্ধ করে দিতে হবে, না হলে ভবিষ্যতে না খেয়ে মরতে হবে। শিল্পীদের আবেদন, তাদের এই করুণ অবস্থায় যদি সরকার তাদের পাশে এসে দাঁড়ায়, সুযোগ সুবিধা দেয়, তাহলে হয়তো বেঁচে যাবে তাদের শিল্প, বেঁচে থাকবে দারিদ্র্যের অন্ধকারে ডুবে যাওয়া কয়েকটি পরিবার। বাঁশের কাজের ব্যবসা এখন কতটা চলছে আপনার? ভালো না, কারণ এবারে উঠে আমাদের বাঁশের কাজের ব্যবসা ভালো চলে না। তাহলে এখনো তো বানাচ্ছেন আপনারা? ওই কি করবো, পেট তো আছে, খাবো কি? সরকারি কোনো সুযোগ সুবিধা দিয়েছে আপনাদের? না, ওই যে লক্ষ্মীর ভান্ডার দেয় 1000 টাকা করে, ওই তাছাড়া কিছু। এই বাঁশের কাজের উপরে কোনো কিছু দিয়েছে? না, বাঁশের কাজের উপর। এগুলো বিক্রি করতে করতে কোথায় যান? ওই কলকাতায় যায়, আমাদের বড় বাজারও নেয় পাইকারি, ওই সময় গ্রামেও যায়। গ্রামে বিক্রি হয়? টুকটাক হয়, আগেকার মতন হয় না। আমাদের প্লাস্টিক উঠে বলতে আগেকার মতন হয় না, টুকটাক যারা 12 মাস নিয়েছে তারাই 2-1টা নেয়, তাছাড়া নেই। চোখে মুখে এদের হতাশা, জরাজীর্ণ শরীরে দারিদ্র্যের ছাপ স্পষ্ট। এখন দেখার এদের জীবনের অন্ধকার মুছে দিতে কোনো পদক্ষেপ নেওয়া হয় কিনা সরকারের পক্ষ থেকে। কালনা থেকে রীতা ভট্টাচার্য রিপোর্টস, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস নিউজ এখনকার মতো এ পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজের পর্দায়। এক্সপ্রেস নিউজ খবর নেয়, খবর দেয়। আগামী 10ই জুন এক্সপ্রেস নিউজের যে আমাদের চ্যানেল রয়েছে, নিউজ চ্যানেলটি রয়েছে, তার 24 বছর পূর্ণ হচ্ছে। একটা লং টাইম আমি এই চ্যানেলে দীর্ঘায়ু কামনা করি, আরও অনেকটা পথ এগিয়ে যাক। এই চ্যানেলের সমস্ত দর্শক এবং এই চ্যানেলের পরিবারকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন আমি জানাচ্ছি। এক্সপ্রেস নিউজ একটি নির্ভরযোগ্য নির্ভীক সংবাদ মাধ্যম। এই সংবাদ মাধ্যমের 24 বছর পূর্তি হতে চলেছে, তাই পুরুলিয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে চ্যানেল কর্তৃপক্ষ এবং সমস্ত চ্যানেলের দর্শকদের জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। অন্তর থেকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করি, ভালোবাসা জানাই, প্রীতি শুভেচ্ছা জানাই। এই খবরগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার, গ্রামের অত্যন্ত গ্রাম থেকে একবার শহর করেছে খবরগুলো পৌঁছে দেয়, তার জন্যে আমার অনেক অনেক ধন্যবাদ থাকলো, কৃতজ্ঞতা থাকলো, শুভেচ্ছা থাকলো। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।